This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের ফলাফল, যে ফলাফলের দিকে আমরা আজ নজর রেখেছি, দিল্লিতে 70টা আসন, সেই 70টা আসনের মধ্যে লড়াই চলছে এবং এই লড়াইয়ের ক্ষেত্রে জ্যোতির্ময় যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তের ফলাফল বলছে 24-18-1 এই সমীকরণটা চলছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একটু আগে আমরা দেখছিলাম যে দুই একটা আসনের মধ্যে ডিফারেন্স হচ্ছিল, কিন্তু সেটা এখানে বাড়ছে। এই যে ডিফারেন্স বাড়ছে, এটা কি বাড়তে পারে নাকি এরপর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে? সেই ডিফারেন্স কিন্তু বাড়তে পারে বা সম্পূর্ণভাবে ছবিটা উল্টে যেতে পারে। কারণ আমরা যে কোনো নির্বাচনের কাউন্টিং এর সময় আমরা দেখেছি যে পোস্টাল ব্যালট কিন্তু যে ট্রেন্ড দেয় সেটা কিন্তু ভোটের আলটিমেট ট্রেন্ড নয়। কারণ যে মুহূর্তে ইভিএম খোলা হবে সেই সময় থেকে ধীরে ধীরে বোঝা যাবে, অর্থাৎ এক একটা রাউন্ড অনুযায়ী বোঝা যাবে যে ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। এবং দিল্লির যে জনসংখ্যা, সেই জনসংখ্যা কিন্তু একটি মিশ্র জনসংখ্যা। বিভিন্ন ভাষাভাষীর মানুষ যেমন রয়েছে, এখানে পূর্বাঞ্চলীয় অর্থাৎ উত্তরপ্রদেশের পূর্বভাগে যারা থাকে তারা একটা বড় ফ্যাক্টর। দিল্লিতে মোট 27 লক্ষ বাঙালি থাকে, তার মধ্যে 12 লক্ষ বাঙালি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে। এই 12 লক্ষ বাঙালি হচ্ছে ভোটার, তারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে। বাঙালিরাও এখানে একটি বড় ফ্যাক্টর। পাঞ্জাবিরা এখানে বড় অংশে রয়েছে, অর্থাৎ আম আদমি পার্টি যেহেতু পাঞ্জাবে রয়েছে, তারা মনে করছে যে তারা পাঞ্জাবিদের ভোট তারা পেতে পারে। কিন্তু আমরা যদি ট্রেন্ডের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে দিল্লির মানুষ বিধানসভা ভোটে যারা তাকে পরিষেবা দেবে এবং যে পরিষেবাকে তারা সঠিক পরিষেবা বলে বা তাদের কাছে গ্রহণযোগ্য পরিষেবা বলে তারা মনে করবে, সেই অংশকেই কিন্তু তারা ভোট দিয়েছেন। 2014 পরে 2015 আমরা দেখেছি, 2019 পরে 2020 আমরা দেখেছি যে 7টি আসনে বিজেপি জিতে যাওয়ার পরে সম্পূর্ণভাবে ওলটপালট হয়ে গিয়েছে রেজাল্ট। এবং এই রেজাল্ট ওলটপালট হয়ে যাওয়ার পরে সেখানে আমরা দেখতে পেয়েছি যে আদতে এখানে আম আদমি পার্টি তারা বিধানসভা নির্বাচনে ক্ষমতায় চলে এসেছে। ফলত এইবারও কিন্তু কি ঘটবে তার জন্য আমাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে। গত দুবারের ট্রেন্ড বজায় থাকবে নাকি এবার সাধারণ মানুষ বিজেপি যেভাবে এতদিন পর্যন্ত এই অনুদানের রাজনীতিকে সম্পূর্ণভাবে রেভরি পলিটিক্স বলে সমালোচনা করে এবারে তারাও সেই একই রাস্তায় হেঁটেছে এবং আরো বেশি প্রস্তাব মানুষের কাছে, প্রতিশ্রুতি মানুষের কাছে তারা নিয়ে এসেছে যে তারা ক্ষমতায় এলে মানুষকে তারা আরো বেশি সুবিধা দেবে, আরো বেশি সুবিধা তারা ফ্রিতে দেবে। সেই প্রতিশ্রুতি মানুষ গ্রহণ করবে কিনা নজর থাকছে আমাদের সেই দিকটা। একেবারে জ্যোতির্ময়, যে মানুষ কতটা সুবিধা পাচ্ছেন এবং তাদের কতটা কাজে লাগছে সেই বিষয়ের দিকে তো নজর থাকবে এবং সেটাই বোধহয় দিল্লির যে রায়, সেই রায়ে তার প্রতিফলন ঘটতে চলেছে এবং সেই প্রতিফলনের অপেক্ষায় রয়েছি আমি, তুমি, গোটা দেশবাসী সেই প্রতিফলনের অপেক্ষায় রয়েছে। বিজেপি 29, আপ 17 আর কংগ্রেস 1। এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটের যে গণনা, সেই গণনা বলছে বিজেপি 29টি আসন, আপ 17টি এবং কংগ্রেস 1টি আসনে। অরবিন্দ কেজরিওয়াল তিনি নয়াদিল্লি থেকে পিছিয়ে রয়েছেন এই মুহূর্তে। জ্যোতির্ময়, অরবিন্দ কেজরিওয়াল থেকে আতিশি মার্লেনা সবাইকেই দেখা যাচ্ছে যে তারা পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তের পোস্টাল ব্যালটের যে ঘোষণা সেখান থেকে বলা হচ্ছে এই পিছিয়ে থাকা এবং এরপরে ধরো এগিয়ে যাওয়ার যে পদ্ধতিটা রয়েছে বা প্রসেস রয়েছে, মানে যখন ইভিএম খোলা হবে তারপরে কি দেখা যেতে পারে জ্যোতির্ময়? দেখো, সেটাই সব থেকে বড় প্রশ্ন এবং সেটাই কিন্তু মূল ট্রেন্ড হিসেবে আমরা গ্রহণ করব। তবে এই যে তুমি ইনফরমেশনটা দিলে, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা তথ্য। মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল, অতিশি মার্লেনা যারা আম আদমি পার্টির মূল মুখ হিসেবে কাজ করেছে এবং শুধুমাত্র মূল মুখ নয়, যে সামাজিক প্রকল্প, যে অনুদানের রাজনীতিকে প্রতিষ্ঠা করে বা পুঁজি করে তারা বারবার ক্ষমতায় ফিরে আসছে, সেই তাদের যারা মূল প্রতিকৃত, অর্থাৎ এই পথ তৈরি করা যারা মূল প্রতিকৃত, এই তিনজনই কিন্তু মূল প্রতিকৃত হিসেবে দিল্লিতে পরিচিত। তারা তিনজন পিছিয়ে থাকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে যে কারা ভোট দিয়েছেন এই পোস্টাল ব্যালটে। সরকারি কর্মচারী রয়েছেন, যারা পুলিশের চাকরি করেন তারা রয়েছেন, এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যারা ঘরে বসে ভোট দিয়েছেন অর্থাৎ বয়স্করা, তাদের ভোটের কারণেই কিন্তু এই পোস্টাল ব্যালট। এই অংশটা বরাবর আমরা দেখেছি যে বিজেপি, যদি আমরা 2015 এবং 2020 দিকে তাকাই, তারা কিন্তু বরাবরই বিজেপিকে ভোট বেশি দেন, অর্থাৎ সরকারি কর্মচারীরা বিজেপিকে ভোট বেশি দেন। এবং আমরা আরেকটি কথা এক্ষেত্রে মাথায় রাখতেই হবে, আমরা যে ছবি দেখতে পাই বা আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছয়, দিল্লির সরকারি কর্মচারী যারা, তারা একটি দোলাচলের মধ্যে, একটি অচলাবস্থার মধ্যে তারা গত 10 বছর ধরে রয়েছে। কারণ একদিক থেকে কোনো কাজ না হলে পরে
দিল্লি সরকার তাদেরকে কাঠগড়ায় দাঁড় করায় যে তারা কেন্দ্রীয় সরকারের কথা শুনে চলছে। অপর দিক থেকে দাঁড়িয়ে যদি তারা সরকারি কর্মচারী হয়ে সরকারের কথা শুনে কাজ করে, লেফটেন্যান্ট গভর্নর বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে বহু শীর্ষস্থানীয় অফিসারকে শাস্তি পর্যন্ত দিয়েছেন, তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। ফলত তারা কোন দিকে পদক্ষেপ করবেন, কোন দিকে পা ফেলবেন, এবং যত দুর্নীতির ঘটনা ঘটেছে প্রত্যেকটা দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কিন্তু এই সরকারি কর্মচারীদের কাজে লাগানোর অভিযোগ উঠে এসেছে। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন দিকে মানুষ ভোট দিচ্ছেন, এই অংশের মানুষ তারা কিন্তু আম আদমি পার্টিকে নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে তারা বরাবরই ছিলেন। ফলত স্বাভাবিকভাবেই এটা যদি তার প্রতিফলন হয়ে থাকে তাহলে ইভিএম এ সম্পূর্ণভাবে অন্য রেজাল্ট আসতে পারে। যদি এটাই মূল ট্রেন্ড হয়ে থাকে এবারে দিল্লির নির্বাচনে, তাহলে কিন্তু ইভিএম এও এই ধারাবাহিকতাই বজায় থাকবে, যা আর কিছুটা সময়ের মধ্যেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। একেবারে জ্যোতির্ময়, তাছাড়া ম্যাজিক ফিগারের কথা তো উঠবেই এখানে। 70টা আসনের মধ্যে 36টা আসনে ম্যাজিক ফিগারের কাছাকাছি কেউ পৌঁছাতে পারবে কিনা সেদিকেও তো নজর থাকছে আমাদের। একদমই, দেখো, কারণ আমরা এর আগে দেখেছি যে 2015 সালে তখনও কিন্তু এই ম্যাজিক ফিগার ছোঁয়ার ক্ষেত্রে একটা সমস্যা ছিল। 2013 ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই সময় ম্যাজিক ফিগার ছোঁয়া যায়নি এবং একটি ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হয়েছিল এবং কংগ্রেস আম আদমি পার্টির পাশে এসে দাঁড়িয়েছিল এবং কিছুদিনের জন্য সরকার চলেছিল। কিন্তু এক্ষেত্রে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবারে, তা হচ্ছে কংগ্রেস কি করবে। তার কারণ কংগ্রেস কিন্তু যেভাবে আম আদমি পার্টির বিরোধিতা করে এসেছে, তাতে ত্রিশঙ্কু বিধানসভা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেসের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে সামনে আসবে। একটা কথা এবারে নির্বাচনে গুরুত্বপূর্ণ, 2020 নির্বাচনে যে প্রশ্নটা আমাদের সামনে আসেনি, তা হচ্ছে আম আদমি পার্টির রাজনীতির মূল পুঁজি হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই। এবারে যখন 2025 নির্বাচন লড়তে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, তখন তিনি শুধু একা নন, তার মন্ত্রিসভার প্রত্যেক প্রথম সারির নেতা তারা কার্যত জেল খেটে এসে তারা ভোটে দাঁড়িয়েছেন এবং প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ যাদের কাছে আমরা এবারের ভোট প্রচার পর্বে পৌঁছেছিলাম, তারা একটা কথা বলছিলেন যে 2015 পর থেকে যেভাবে তারা আম আদমি পার্টির বিভিন্ন সুবিধাগুলি পাচ্ছিলেন, সেই সুবিধার গতি কোথাও স্লথ হয়ে গিয়েছে। দিল্লির রেজাল্ট আউট হতে চলেছে এবং ধুকধুক করছে দিল্লিবাসীর মন, কারণ আজ দিল্লির দিল কোন দিকে থাকবে সেদিকেই তো নজর রয়েছে গোটা দেশের। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে যদি দেখা যায় যে দিল্লির ভোটের এখনকার যে রেজাল্ট বলছে, সেই রেজাল্ট বলছে বিজেপি 35, আপ 20 এবং কংগ্রেস 1। যদি পালাবদল ঘটে, যদি বিজেপি চলে আসে, তাহলে সর্বভারতীয় রাজনীতিতে নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ছাপ পড়বে এবং বড়সড় ছাপ পড়তে চলেছে। একদমই, দেখো, আমরা যে ছবিটা দেখে আসছি লোকসভা নির্বাচনের পর থেকে, যে লোকসভা নির্বাচনে বিরোধী জোট ইন্ডিয়া জোট তারা কিন্তু আশাতীত ভালো ফল করেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যে ছবি আমাদের সামনে আসছে যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক আঞ্চলিক শক্তি তারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং সেই কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল যে কারণ, তা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে রিজিওনাল ফোর্সগুলো তারা বিধানসভা নির্বাচনে জিতছে, কিন্তু কংগ্রেস তারা যেখানে বিজেপির মূল প্রতিপক্ষ সেই জায়গায় তারা হারছে, যেমন মহারাষ্ট্র, যেমন হরিয়ানা। এর ফলেই কিন্তু কংগ্রেসের কর্তৃত্ব বিভিন্ন জায়গাতে ক্রমশ কমছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস নিজেদের বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে। যদি দিল্লিতে আম আদমি পার্টি হেরে যায়, তাহলে সেক্ষেত্রে কংগ্রেস কিছুটা আপার হ্যান্ড নেওয়া যে শুরু করবে সে কথা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই দিল্লির বিরোধী রাজনীতিতে কংগ্রেস আবারও তারা উঠে পড়ে লাগবে নিজেদের পুরনো জমি পুনরুদ্ধার করতে, কারণ কংগ্রেসের যে জমি তা সম্পূর্ণভাবে দখল করেই আম আদমি পার্টি নিজেদেরকে 2015 সালে এখানে প্রতিষ্ঠা করেছে 2013 পর থেকে। এবং যদি এবারে আম আদমি পার্টি এখান থেকে সরে যায়, তাহলে যেমন দিল্লির মাটি আবার পুনর্দখলের চেষ্টা তারা করবে, তার পাশাপাশি সর্বভারতীয় রাজনীতিতেও কিন্তু কংগ্রেসের কর্তৃত্ব কিছুটা বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তার কারণ যে আঞ্চলিক শক্তির উত্থান যেভাবে ইন্ডিয়া জোটের ঐক্যবদ্ধতার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এবং প্রচার পর্বে আমরা দেখেছি যে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল, তা তৃণমূল কংগ্রেস হোক, তা সমাজবাদী পার্টি হোক, তা শরদ পাওয়ারের এনসিপি হোক, বা তা উদ্ধব ঠাকরের শিবসেনা হোক, প্রত্যেকে সমর্থন করেছে আম আদমি পার্টিকে এবং কংগ্রেস কার্যত এক ঘরে, কংগ্রেস কার্যত একা। আর এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু যেটা দেখার বিষয় যে এই আম আদমি পার্টিকে কংগ্রেসকে পাশে নিয়েই দিল্লির রাজনীতিতে চলতে হবে। যদি দিল্লির রাজনীতিতে তাকে কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলতে হয়, তাহলে তাদেরকে আগামী দিনেও কিন্তু জাতীয় রাজনীতিতেও সেই কংগ্রেসের পাশেই এসে তাকে দাঁড়াতে হবে। ফলত অবশ্যই বিরোধী জোটেও কিন্তু সমীকরণ কিছুটা বদলাবে।
যদিও বিহার ভোটে এর পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আম আদমি পার্টিকে যেমন একদিকে দিল্লির কথা মাথায় রেখে যদি তারা ক্ষমতা থেকে চলে যায় কংগ্রেসের পাশে থাকতে হয়, অপর দিক থেকে পাঞ্জাবে কিন্তু এখনো আম আদমি পার্টির মূল প্রতিপক্ষ হিসেবে কংগ্রেস রয়েছে, সেই বিরোধিতার রাস্তার কথাও তাদেরকে মাথায় রাখতে হবে। ফলত একটি মিশ্র চিত্র আমাদের সামনে আসবে। তবে যে আলোচনা আমরা করছি তা কিন্তু সম্পূর্ণভাবে হাইপোথেটিক্যাল কিছু ইস্যুর ওপর দাঁড়িয়ে বা পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আমরা আলোচনা করছি। আরো কিছুটা সময় অপেক্ষা করলে আমাদের সামনে সামগ্রিক ছবিটা স্পষ্ট হবে। একেবারে জ্যোতির্ময়, ইভিএম খুললে হয়তো চিত্র পাল্টে যেতে পারে, হয়তো চিত্র একই থাকতে পারে এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে ডিপেন্ড করবে। অনেক ধন্যবাদ তোমায় জ্যোতির্ময়, তুমি নজর রাখো।